রেকর্ড স্টার্ট। এই পিন্টু, তুমি একটু জোরে জোরে করে বলবা। এক এক, এক থেকে দুই, কি তিন, কি চার, এরকম 18 পর্যন্ত বলবা দেখি। আস্তে আস্তে আস্তে, তাড়াহুড়া না। তোমাকে জাস্ট এই মূল যে সূচিটা সুন্দর করে বলবা, বলো, আমরা সবাই শুনি। আমি এরপর শুরু করতেছি। সবাই শুনেন ও কি কি বলে। স্টার্ট। অস্ত্র আইন 1878, 11 নম্বর আইন। ধারা 1, সংক্ষিপ্ত শিরোনাম ও আওতা। ধারা 4, ধারা 2 আর 3 নেই স্যার, বাতিল। বলো, হ্যাঁ ধারা বলো। 4, ধারা 4 সংজ্ঞা স্যার। ধারা 5, বিনা লাইসেন্সে উৎপাদন, রূপান্তর ও বিক্রয় নিষেধ নিষেধ। হুম। ধারা 6, বিনা লাইসেন্সে আমদানি রপ্তানি নিষিদ্ধ স্যার। ধারা 7, অস্ত্রশস্ত্র সরকারি সরকারি গুদামে রাখতে হলে সরকারের অনুমোদন লাগবে স্যার। ধারা 10, পরিবহনের উপর নিষেধাজ্ঞা স্যার। আচ্ছা। ধারা 11, তল্লাশি কার্য স্থাপনের ক্ষমতা। ধারা 12, আর শুনতে আচ্ছা। হচ্ছে হুম। নাকি? হ্যাঁ হ্যাঁ, সুমনকে আমি মিউট করে দিছি, সমস্যা নাই, এখন বলো। হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার ধারা হ্যাঁ। 12 হচ্ছে আপনার সন্দেহজনক ভাবে চলাফেরা করলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। হুম। আর ধারা 13 হলো স্যার বিনা লাইসেন্সে অস্ত্র বহন নিষিদ্ধ। আর ধারা 4 হচ্ছে বিনা লাইসেন্সে অস্ত্র রাখা নিষেধ স্যার। আর ধারা 15, কতিপয় স্থান ব্যতীত অস্ত্র রাখা নিষিদ্ধ স্যার। আচ্ছা। আর ধারা 16 হচ্ছে আপনার স্যার অস্ত্র থানা বা ডিলারের নিকট জমা দিতে হবে। আর ধারা 17 হচ্ছে স্যার আপনার লাইসেন্স সম্পর্কিত বিধিমালা। আর ধারা 17 ক হচ্ছে আপনার ওটা হচ্ছে অস্ত্র শস্ত্র নিয়ে সঙ্গে নিয়ে চলাফেরা বিধি নিষেধ। ধারা 18 হচ্ছে আপনার স্যার অস্ত্রের লাইসেন্স বাতিল এবং সাময়িকভাবে স্থগিত। বললাম। স্যার 18 ধারায় তো ক আর খ আছে স্যার। আচ্ছা। সবাই ইয়েতে আসেন। আমার কিছু দেখা যাচ্ছে এখানে, আমি কিছু দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? আমাকে কেউ দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার। কি দেখা যাচ্ছে? আমাকে দেখা যাচ্ছে না? আপনাকে দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি একটু শেয়ার করছি স্ক্রিনটা। স্ক্রিনটা একটু শেয়ার করছি। এখন দেখা যাচ্ছে কিছু? হ্যাঁ স্যার এখন দেখা কি যায়। দেখা যাচ্ছে? স্যার আপনাকে আর এখানে দেখা যাচ্ছে স্যার ছাত্র দ্বারা ছাত্র ছাত্র। হ্যাঁ স্যার। অস্ত্র অস্ত্র অস্ত্র, এরকম 17 ধারা দেখা যায়, সবাইকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার অস্ত্র নিয়ে গোলাফেরার উপর নিষেধাজ্ঞা, চলাফেরার উপর আচ্ছা। নিষেধাজ্ঞা। খুবই ইম্পর্টেন্ট একটি ধারা, আমরা এতক্ষণ যা পড়লাম, 16 ধারাটা আমরা একটু নেই, ওইটা একটু নেই, এটা পরীক্ষায় থাকবে, তো পরীক্ষায় আমরা তারপরে অন্য একটা ধারা ওইটাতে যাব। এই ধারাটা আমরা দেখবো। তো সবাই দেখতে পাচ্ছেন দিদি? আমাদের ওটা দিয়ে দেখতে পাচ্ছেন এই ধারাটা জি, এখানে? দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখতে এটা একটা পাচ্ছি। এটা একটা রিটার্নের প্রশ্ন। আমি এখান থেকে রিটার্নের প্রশ্নটা, রিটার্নের প্রশ্ন আমরা এখানে একটা রিটার্ন তৈরি করবো এখান থেকে। এই ধারাটা পরে আমরা সবাইকে জিজ্ঞেস করব এবং সবাইকে প্রশ্ন করব। মোটামুটি আমরা প্রথম থেকে রেকর্ডিং চলতেছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। পরীক্ষার আগ পর্যন্ত যদি আমরা মোটামুটি লেগে থাকি সবাই, আশা করি আমাদের যে একটা ওয়ার্কশপ, এই ওয়ার্কশপে সবার মোটামুটি শেষ হয়ে যাবে। এখন বারবার বলতেছি, কোনো টেনশন নাই, আমার রেকর্ড ক্লাস আছে। যারা যারা অনেক সময় অ্যাটেন্ড করতে পারে না, রেকর্ড ক্লাসগুলো একটু কষ্ট করে দেখে নেবেন। যদিও রেকর্ড ক্লাস একটু 20 মিনিট 30 মিনিট, একটু ফাঁকে ফাঁকে টেনে টেনে ওই ধারাটাকে কি কি পড়াচ্ছি, সব তো নিজেই পড়বেন। তারপরে একটু নিজে নিজে একটু সময় করতে হবে, নিজেকে একটু সময় দিতে হবে। রেকর্ড এই সারাদিন আপনি অফিস টফিস করে এসে যদি একটা কিন্তু সময় যদি না বের করতে পারেন, তাহলে কেমন? এখন তো প্রমোশন মোটামুটি ভালো দিচ্ছে, সামনে আরো সুযোগ আছে। এই সুযোগটাকে কাজে লাগাই। তাহলে মনোযোগ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এখানে প্রথম দেখতে পাচ্ছি ধারা 16, মনোযোগ সবাই। বিশেষ ক্ষেত্রে এখানে একটা কথা বলেছে, লেখা কি দেখা যায় না? কাট বড় করতে হবে?
স্যার দেখা যায় স্যার। আচ্ছা, বিশেষ ক্ষেত্রে প্রথম হচ্ছে আমাদের সূচিটা মুখস্থ করা বা আমার হেডলাইনটা জানা। বিশেষ ক্ষেত্রে অস্ত্র থানার লাইন পত্র ডিলারের নিকট জমা দিতে হবে। ডিলারের বানানটা ভুল আছে, আমি ঠিক করে দিচ্ছি। ডিলারের নিকট জমা দিতে হবে। এই বিশেষ ক্ষেত্রটা পরে, এইটুক পরে আসেন, আমরা আগে এইটুক দেখবো যে অস্ত্র থানা বা লাইসেন্স পত্র ডিলারের নিকট জমা দিতে হবে। এইটুক তো ক্লিয়ার যে অস্ত্র থানা আর হচ্ছে লাইসেন্স পত্র ডিলার দুইটা ব্যক্তির কাছে হচ্ছে। অস্ত্র থানা বলতে অফিসার ইনচার্জ, আর লাইসেন্স পত্র ডিলার নিকট এগুলো হচ্ছে আমাদের সরকার কর্তৃক যেগুলো লাইসেন্স আছে নির্ধারিত বিধি দ্বারা তারা তাদের প্রতিষ্ঠান পরিচালনা করেন, তাদের নিকট আমরা অস্ত্র জমা দিতে পারবো। এখন কথা হচ্ছে, আমাকে একজন প্রশ্ন করেন, আপনারা একজন প্রশ্ন তৈরি করেন, পিন্টু অথবা দিদি বলবে এই লাইনের আমি যেটা মার্ক করেছি এখানে আপনি একটা প্রশ্ন তৈরি করেন, এই অস্ত্র থানার লাইসেন্স ডিলার নিকট জমা দিতে হবে, এটা একটা প্রশ্ন বলেন। অর্ণব, বুঝতে বুঝতে পারছেন যে এটা একটা প্রশ্ন তৈরি করে। শুনতে পাচ্ছি। এই এই ধারা থেকে একটা প্রশ্ন তৈরি করেন তো, এই যে আমি যে মার্ক মার্ক করেছি, বল করেছি, এইটা একটা প্রশ্ন বলেন যে এই এই লাইন থেকে কি প্রশ্ন হতে পারে এই ধারা থেকে। স্যার কোন কোন ক্ষেত্রে হুম, হুম। অস্ত্র থানা বা ডিলারের নিকট অস্ত্র এই জমা দিতে হবে? না, ওইটা এটা তো আলাদা একটা বিষয়, কোন কোন ক্ষেত্রে বলবো। আমি তো এখন পড়াইনি কোন কোন ক্ষেত্রে জমা দেবে, পড়াইনি। বাট প্রশ্ন হচ্ছে যে লাইসেন্স কত থানায় লাইসেন্স ডিলার, প্রশ্ন হচ্ছে কার নিকট অস্ত্রশস্ত্র জমা দিবে, এটা একটা প্রশ্ন। তাহলে আমি আমি এখানে একটু যাই। আমি যদি প্রথম প্রশ্ন তৈরি করি, একটু সময় নিবে প্রশ্ন, আমি যদি প্রথম তৈরি করি তখন কাদের কাছে, কার কার নিকট, দেখা যাচ্ছে অস্ত্রশস্ত্র। এই যে এখান থেকে জাস্ট আমি কপি করবো, আর কিছু না, এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে বসাই দিই। এই এখানে হয়ে গেল একটা কোশ্চেন। এই লাস্ট একটা প্রশ্নগুলো আমার যখন এক নাম্বার অপশন ছিল যে আন্ডারস্ট্যান্ডিং সেকশন, আমাকে প্রথম ধারাটা আমি বুঝতে পারছি। এই কার এখান থেকে সাউন্ড আসে, সুবন তোমরা আনমিউট করে ফেলো, আমার কথা তো শুনতে পাচ্ছ, সমস্যা নেই। আমি যখন প্রশ্ন করবো তোমরা আনমিউট করে তোমরা কথা বলবে। আচ্ছা, এখন আমি এইটুকু দেখলাম যে কার কার নিকট অস্ত্র থানা অথবা লাইসেন্স ডিলার নিকট জমা দিতে হবে। এখন আমি এটাকে উত্তর যদি লিখি, উত্তর, উত্তরটা কিভাবে লিখবেন ভালো করে দেখেন। খালি তো অনেক পরীক্ষা তো সামনে, চেষ্টা করতে হবে যে আমরা একবারই আমরা পরীক্ষা দেবো আর দ্বিতীয়বার আমরা পরীক্ষা দিব না। লিখতে হবে কি, যেহেতু অস্ত্র আইন অস্ত্র আইনের অস্ত্র আইন কবা কত 1878 সালের কত ধারা, 16, এটা 16 না, হ্যাঁ, এটা ইংলিশ আসতেছে সমস্যা নেই, 16 ধারার বিধান মোতাবেক, বিধান মোতাবেক যদি আপনি এভাবে লেখা শুরু করেন কোনো সমস্যা, তাহলে একটু কমা দিয়ে নিচে আসবেন। বিধান মোতাবেক লিখতে হলে যে প্রশ্ন করেছে কার কার নিকট, তাহলে লিখতে হবে অস্ত্র থানা লাইসেন্স ডিলার নিকট জমা দিতে হবে। এইটুকু উত্তর, তাই না? আমার উত্তর কিন্তু এইটুক, আমার এইটুকু উত্তর। এখন জমা দিতে হবে। দেখেন এইটুক কে বোঝে নাই, কে বোঝেন না এইটুক, বলেন, একটু রেসপন্স করেন। কেউ তো কথা বলতেছে না। প্রিন্টু, সমান কোনো ডাউট আছে, একটু বুঝেন নাই এই প্রশ্নের উত্তরে? আমার এখানে স্যার একটু নেটের সমস্যা। আচ্ছা ঠিক আছে। এই এই হৃদয়, হৃদয় কোথায়, হৃদয় কোথায় গেল? হৃদয় কি বুঝতে পারছো একটু? স্যার বুঝতে পারছি স্যার, কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, আমি একটু প্রশ্ন কথা বলে তুমি রেসপন্স করে তাহলে বুঝবো যে হ্যাঁ লাইনে আসো। আমার কথা হচ্ছে আমি ভেঙে ভেঙে পড়াচ্ছি, ভেঙে পড়াচ্ছি এই কারণে তোমার একদম এখানেই পড়া শেষ হয়ে যাবে। এখান থেকে আমি প্রশ্ন তৈরি করবো, এখান থেকে এমসিকিউ তৈরি করবো, এখান থেকে আমাদের উদাহরণ তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা ধারা ভালো করে বুঝো, কারণ তোমাদের মেন বইটা আমি যা পড়াচ্ছি মেন বইটা পড়লে হয়ে যাবে আশা করি। এখন আসো, আমরা আন্ডারস্ট্যান্ডিং সেকশন পড়লাম, যে অস্ত্র থানায় লাইসেন্স ডিলার নিকট জমা দেবে, এটা শেষ। এখন প্রশ্ন তৈরি করা দেখলাম, শুধু এইটুকের প্রশ্ন তৈরি করছি। এখন বলছে বিশেষ ক্ষেত্র, এই বিশেষ ক্ষেত্রটা বলতে কি বোঝায়। এখন আমরা বিশেষ ক্ষেত্রটার ক্ষেত্রে একটু বলছি যে বিশেষ ক্ষেত্র, বিশেষ ক্ষেত্র, এই বিশেষ ক্ষেত্রটা আমরা কি বুঝি, এখানে কোন কোন ক্ষেত্র, যখন বলছে বিশেষ ক্ষেত্র তখন বুঝতে হবে যে হোয়াট টাইপ অফ সেক্টর বা হোয়াট টাইপ অফ সেকশন, যে কোন বিশেষ ক্ষেত্রটা কি। এখানে তিন চার চারটার বিষয় আছে। প্রথম হচ্ছে দেখেন অস্ত্রশস্ত্র গোলাবারুদ বা এখানে বলতে বলছে অস্ত্রশস্ত্র গোলাবারুদ বা সামরিক সম্পদ দখল আছে এমন ব্যক্তির, ওই
দখল, লাইসেন্স বাতিল। একটু ভালো করে মনোযোগ মনোযোগ দেন। এই লাইনের মানে হচ্ছে যে যার কাছে, যে ব্যক্তির কাছে অস্ত্র আছে, গোলাবারুদ আছে, সামরিক সম্ভার আছে, বা অর্থাৎ দখলে আছে, ওই ব্যক্তির লাইসেন্স যদি বাতিল থাকে, তাহলে আমি লিখলাম প্রথম হচ্ছে 1 নম্বর পয়েন্ট লিখলাম লাইসেন্স বাতিল। যে কোন ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে আমি লিখবো 1 নম্বর হচ্ছে লাইসেন্স বাতিল। এখন আসেন, বা লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, উত্তীর্ণ এটা একটা বিষয়, এটা একটা হতে পারে 2। লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ বা অব্যাহতির কারণে বা পুনরুদ্ধারের অধীনে বিজ্ঞপ্তি প্রদান, এই যে আরেকটা আমরা পাইলাম, যে কোনো কারণে যে অস্ত্র থেকে সে অব্যাহতি পায় বা পুনরুদ্ধারের অধীনে বিজ্ঞপ্তি প্রদানের ফলে। যে পুনরুদ্ধারায় বলছে যে স্থানে, কতিপয় স্থান ব্যতীত যদি অন্য কোথাও অস্ত্র রাখার বিধান নেই। তো এই পুনরুদ্ধারের অধীনে যদি বিজ্ঞপ্তি পাই, তাহলে আমরা এটা একটা কারণ মনে করি যে এই কারণে বিশেষ একটা ক্ষেত্র হতে পারে। এই 3টি। আর কি আছে দেখি আমরা। যখন অন্যভাবে যখন অস্ত্রটি বেআইনি হয়ে পড়ে, এটা একটা বিষয়। ডাইরেক্ট একটা অপশন পাইলাম, এই 4টা। বিশেষ ক্ষেত্র পাইলাম যে লাইসেন্স কোনো কারণে বাতিল হতে পারে, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে যেতে পারে, অব্যাহতি কারণে বা পুনর্ধারণের অধীনে বিজ্ঞপ্তি প্রদান হলে হতে পারে। আরেকটা হচ্ছে আমরা যখন অন্যভাবে বেআইনি করি। এই 4টি ক্ষেত্রে, অর্থাৎ বিশেষ ক্ষেত্র, এই 4টা ক্ষেত্র যখন সামনে আসবে, অবশ্যই ওই ওই সকল ব্যক্তি যাদের অস্ত্র শস্ত্র আছে, গোলাবারুদ আছে, সামরিক সম্পদ আছে, অবশ্যই অস্ত্র শস্ত্র থানায় বিলম্ব কি করবে, অস্ত্র শস্ত্র থানায় বা লাইসেন্স বা ডিলার নিকট জমা দিবে। এখানে একটু বলছে কি 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 কারণে। এই সকল ব্যক্তি অযথা দেরি না করে নিকটবর্তী থানা পুলিশ কর্মকর্তা বা অফিসার ইনচার্জের নিকট ইচ্ছা মতো শর্ত সাপেক্ষে যা সরকার বিধান নির্ধারণ করিবেন একজন লাইসেন্স প্রাপ্ত ডিলার নিকট জমা দিবে ডাইরেক্ট। এখানে একটু আরো ইজি করে দেই, অর্থাৎ ওই সকল ব্যক্তি কাল বিলম্ব না করে নিকটতর বা নিকটবর্তী থানায় কি করবে, অফিসার ইনচার্জের নিকট অথবা সরকার কর্তৃক ঘোষিত বা সরকার কর্তৃক বিধান দ্বারা নির্ধারণ করে দিয়েছে একজন লাইসেন্স প্রাপ্ত ডিলার নিকট জমা দিবে। ক্লিয়ার? এই 4টে হচ্ছে বিশেষ ক্ষেত্র। পরীক্ষা আসতে পারে যে কোন কোন ক্ষেত্রে অস্ত্র শস্ত্র থানায় বা ডিলার নিকট জমা দিবে, তখন এই 4টি বা 3টি আপনি যদি বা বা করে 2টাও লিখতে পারেন বা 4টে এভাবেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন, 4টে কি কি? লাইসেন্স বাতিল, একটা লাইসেন্স কোনো বাতিল হলে, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে, কোনো কারণে পুনর্ধারার বিজ্ঞপ্তি প্রদানের ফলে, অথবা অন্যভাবে যখন কোনো ব্যক্তির নিকট অস্ত্রটি রাখা বেআইনি হয়ে পড়ে। হৃদয়, তুমি বলো, হৃদয় বলো যে বিশেষ ক্ষেত্র কোন কোন ক্ষেত্রে, মানে কোন কোন ক্ষেত্রে তুমি বুঝলা যে কোন কোন ক্ষেত্রে অস্ত্র জমা দিবি? স্যার বিশেষ ক্ষেত্রে বলতে স্যার চারটা বোঝাচ্ছে স্যার। এর এক নম্বর হলো স্যার হুম। লাইসেন্স বাতিল হলে, আর দুই গুড। নাম্বার স্যার হুম। লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে, তিন হুম। নাম্বার হলো স্যার পুনরুদ্ধারের নোটিশ জারি জারি করলে হ্যাঁ। বা হলো বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে। আর গুড। 4 নাম্বার স্যার হচ্ছে অন্যভাবে যখন মানে অস্ত্রটা বেআইনি হয়ে পড়ে আর কি, গুড। বা সামরিক দিদি। সরঞ্জাম রাখা বেআইনি হয়ে পড়ে, যে গুড। কারণে স্যার। ভেরি গুড। দিদি, বুঝতে পারছেন অরুণা দিদি? হ্যাঁ, বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে আমি আমার পড়ালেখার ধরনটা একটু ভিন্ন আঙ্গিকে, আমি একটু ব্যতিক্রম, অন্যান্য কারোর সাথে মিলবে না আমার পড়াশোনা। আমি এখানে ধারাগুলো ভেঙে ভেঙে প্রশ্ন তৈরি করা, এমসিকিউ তৈরি করা একবার শেষ করে দিই, যাতে করে আপনি যে কোনো গাইড পড়লে বা যে কোনো বই পড়লে আপনার জন্য সহজ হয়। এই জন্য আমাদেরকে একটু বলবেন যে কোনো সমস্যা হচ্ছে কিনা, তাহলে আমি বুঝবো হ্যাঁ ক্লিয়ার আছে। ঠিক আছে? আর গাইড টাইড কোনো পড়বেন না, আমি যেভাবে পড়াই যাচ্ছি নিজের মতো করে আমি, খাতা করবেন, পরীক্ষার আগ পর্যন্ত লেগে থাকেন, ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ ফার্স্ট টাইমই হয়ে যাবে। আমরা সকলের প্রতি শুভকামনা এবং দোয়া রাখি। এখন একটা প্রশ্ন তৈরি করেন, অরুণা দিয়ে আপনাকে একটা প্রশ্ন তৈরি করতে বলি। এখন এই ধারা থেকে আরেকটা প্রশ্ন বলেন তো, এখন এই যে 4টা পড়লেন, এখান থেকে কি প্রশ্ন হতে পারে? এখন প্রশ্ন হতে পারে যে কোন কোন ক্ষেত্রে, আমার লেখা খুব স্লো, আমি টাইপার না, কোন কোন ক্ষেত্রে অস্ত্র শস্ত্র কি থানায়, এই যে এখানে আবার কপি করবো, ডিলার নিকট জমা দিতে হবে ডাইরেক্ট, আর কিছু না। এইটাই হলো প্রশ্ন, হয়ে গেল, আর কিছু নাই। ক্লিয়ার? কোন কোন ক্ষেত্রে অস্ত্র শস্ত্র থানায় লাইসেন্স, এখন কোন কোন ক্ষেত্রে বললে এই যে বিশেষ ক্ষেত্রে, পরপরীক্ষা আসতে পারে যে বিশেষ ক্ষেত্রে অস্ত্র শস্ত্র থানায় কেন লাইসেন্স ডিলার নিকট জমা দিবে। বিশেষ ক্ষেত্রটা হচ্ছে তখন লিখতে হবে এই 4টা অপশন পয়েন্ট দিলে আমাদের উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? আমরা এইটুকু, আর কোনো কিছু বোঝার আছে? এইটুক। এখন আমরা যাবো এমসিকিউ, একটা একটা এমসিকিউ তৈরি করি শুধু। একটা এমসিকিউ বলেন এখান থেকে কি এমসিকিউ হতে পারে, আমরা যদি একটা এমসিকিউ তৈরি করি এখান থেকে।
এখান থেকে তৈরি করতে পারি যে, মনোযোগ দেন সবাই। এমসিকিউ হতে পারে নিম্ন বর্ণিত, একটি একটি এমসিকিউ তৈরি, নিম্ন বর্ণিত কোন কোন ক্ষেত্রে, নিম্ন বর্ণিত, এখান থেকে আমি নিচ্ছি কিন্তু, কোন কোন ক্ষেত্রে অস্ত্র শস্ত্র থানার নিকট জমা দিতে হবে, এটাই আমি এমসিকিউ তৈরি করলাম নিম্ন বর্ণিত লিখে। এই এখন আমি ক লিখলাম, ক দিলাম হচ্ছে এখান থেকে, ক নিয়ে আসলাম হচ্ছে আমি লাইসেন্স বাতিল, খ নিয়ে আসলাম হচ্ছে দ্বিতীয় প্যারাটা নিয়ে আসলাম। এখন এখানে দিল, গতে গেল, গতে দিতে পারে এরকম ক ও ক ও খ। এখন ঘতে দিল কোনোটাই নয়, ঘতে দিল কি অবস্থা? কোনোটাই নয়। কোনটা হবে উত্তর একজন বলেন তো, এই এমসিকিউ উত্তরটা বলেন, কে বলবেন? এখানে একটা এমসিকিউ রয়েছে, কে বলতে পারবেন বলেন? কোন কোন স্যার ক্ষেত্রে ক অস্ত্র, খ হবে স্যার। ক খ, আর কেউ? দিদি, প্রণতি বলেন। ক খ। হ্যাঁ, তাহলে আমার যদি পড়া থাকে, আমি যদি বইটাকে আমি যদি ভালো করে পড়ে যেতে পারি, আমার এখন বর্তমান আপনার ফর্মুলা হচ্ছে যে নীতিমালা করছে, এই নীতিমালায় আপনাকে বইটাকে ভালো করে পড়তে হবে। আপনি যদি কোনো গাইড সরাসরি পড়ে যান তাহলে আপনার বিপদ আছে, এবং কোনো এমসিকিউ পড়া যাবে না, আপনাকে নিজে নিজেকে প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে আমরা এই ধারা আমরা শেষ করলাম, আমরা মোটামুটি এখন 70 ধারা যেতে পারি। এই ধারা আর কিছু নাই, ওটা কিছু থাকলে আমরা নেক্সট নেক্সট আমরা আলোচনা যাব। এরপরে হচ্ছে এখানে যদি আমি এই ধারা থেকে উদাহরণ তৈরি করতে পারি, উদাহরণের দরকার নাই, উদাহরণ তো এখানে এই পুরো ঘটনা আপনার দেখলেন যে কি কি কারণে একটা নিজের মতো কর্মা ব্যক্তি, আমি যে আগে ক্লাসও পড়াইছি যে কর্মা ব্যক্তি যে তার অস্ত্রটি তার নিজ হেফাজতে রেখে দিচ্ছে, এই নিজ হেফাজতে রাখা তার অপরাধ কি? কিন্তু তার অস্ত্রের লাইসেন্স মেয়াদ শেষ হয়ে গেছে, অথবা তার কোনো কারণে বেআইনি হয়েছে, সে তার আইন বিধান জানার পরও সে অস্ত্রটি থানায় অথবা ডিলার নিকট না জমা দিয়ে এই 16 ধারা বিধান লঙ্ঘন করেছে, তার বিরুদ্ধে কি তখন অন্য ধারায় ব্যবস্থা গ্রহণ করা যাবে। আচ্ছা, আমরা এখন যাবো 17। আচ্ছা, এটা আপনারা কেউ স্ক্রিনশট নিতে পারেন, অথবা আমি দিয়ে দিব গ্রুপে, সমস্যা নাই, আপনাদের এটা নেওয়ার কিছু নাই এখানে। তারপর আমি যে গ্রুপে দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, 16 ধারাটা যেভাবে লিখছিলাম এভাবে এখনই আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, একটু লাইনে থাকেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে নিয়ে নিবেন। এই ব্যাচে দিয়ে দিচ্ছি, মর্নিং ব্যাচ, মর্নিং ব্যাচে হ্যাঁ দিয়ে দিচ্ছি। স্যার 16 ধারায় আর উপধারা ছিল স্যার, এগুলো কি পড়া লাগবে স্যার? না, এগুলা রুটিন হচ্ছে স্যার। এগুলা পরে, এগুলা পরে, এগুলো এখন আমরা দেখবো না, এগুলো এখন দেখলে একটু মাথা ঘুরাবে, এই জন্য আমি এখন এগুলো দেখাবো না, এগুলার পরে। আচ্ছা, ঠিক কই আছে। গেলাম? আমরা ওগুলো এখন দেখবো না, পরে। আর সময় আছে, অসুবিধা নেই আমাদের হাতে, আমরা যখন এক একটা তার রিভিশন করবো তখন কিছু কিছু বিষয় আছে এগুলো আমরা নোট করে নিয়ে আমরা পড়বো আলাদা করে। এগুলো উপধারা আছে, ওগুলো পরে। আচ্ছা, 17, 17টা আসো। একটু ল্যাপটপটা চার্জ দিতে হবে, লাইনটা লাগাই। ওকে। আচ্ছা, আমরা এখন 17 ধারাটা শুধু আমরা এখানে আমরা হেডলাইনটা দেখবো। 17তে বলছে শুধু লাইসেন্সের বিধি প্রণয়নের ক্ষমতা, এখানে অনেকগুলো অপশন আছে, জাস্ট শুধু এটা মনে রাখবেন, লাইসেন্সের বিধি প্রণয়ন। এখানে কোনো কোনো ব্যক্তি যদি কোনো লাইসেন্সের জন্য আবেদন করেন তখন কিছু কিছু তার বিধি আছে, বিধিগুলো তার মানতে হয়। যেমন আমরা যখন কোনো লাইসেন্স অস্ত্র আমরা যখন কোনো ড্রাইভিং লাইসেন্স করি তখন সরকারের কাছে একটা আবেদন করতে হয়, তখন একটা টাইম দেয়, তো তার কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে। এরকম সরকারের কিছু সব জায়গায় এই যে লাইসেন্স গুলো পেতে হলে একটা বিধি প্রণয়ন করছে, সেই বিধি প্রণয়নের ভিতরে কি কি দিতে হবে, কি ফি দিতে হবে, কি শর্ত থাকবে, কোন কর্মকর্তা করবে, এটা কে মঞ্জুর করবে, বিধি প্রণয়ন করার ক্ষেত্রে বিধিবিধানগুলো কি কি, এরকম এগুলা নির্ধারণ করবে, কে করবে? ওখানে যিনি লাইসেন্স প্রদানকারী অফিসার বা সরকার কর্তৃপক্ষ যাই বলুন না কেন, এগুলা ওই বিধানগুলো লেখা থাকবে। এখানে জাস্ট এইটুকুই মনে রাখবেন, এখানে অন্য কোনো কিছু পড়া দরকার নাই। এখানে একটা জিনিস আমি পড়াবো, সেটা হচ্ছে গতবার পরীক্ষা আসছিল যে অস্ত্রের লাইসেন্স পরিদর্শনের কথা, তখন এরা অনেকেই 17 ধারা দিয়ে আসছে। এখানে এই যে অফিসার ইনচার্জের কথা বলা আছে এক জায়গায়, যে পুলিশ আহ, সেখানে যাবে, অস্ত্র অস্ত্র দেখবে,
কিন্তু এই ধারা কখনো না। এই ধারা হচ্ছে যে আসলে অস্ত্রের লাইসেন্সের বিধি প্রণয়নের যে সিস্টেম, একটা পদ্ধতি দিছে। এই যে প্রথমে বলছে মেয়াদের জন্য লাইসেন্স বলবৎ থাকবে, তা নির্ধারণ করবে, কি ধরনের ফি হবে, এই যে ফি নির্ধারণ, এরকম কথা বলা আছে। এটা জাস্ট একবার রিডিং করলো। তবে এখানে এই 5 এবং 6 আমরা যেটা বলেছিলাম, 5 দ্বারা হচ্ছে বিনা লাইসেন্সে কি বিক্রয়, উৎপাদন, রূপান্তর নিষেধ। এইখানে আবার 6 দ্বারা বলছে যে এটা হচ্ছে 6 দ্বারায় আমরা আমদানি রপ্তানি করা যাবে না। এই ক্ষেত্রে যিনি ক্ষমতা থাকবে, অফিসার ইনচার্জের নিম্ন নয়, ইন্সপেক্টর নিম্ন নয়, এইসব, এই যে প্রবেশের পরিদর্শন, প্রবেশ করা পরিদর্শন নিমিত্ত সরকারের কোন কর্মকর্তা ক্ষমতা দিবে, এগুলা এখান থেকে কোনো প্রশ্ন পরীক্ষা আসবে না। জাস্ট লাইসেন্সের বিধি প্রণয়ন ক্ষমতাকার সরকার, এক কথা লিখবে। কি কে করবে? বিভিন্ন ভাবে সরকার অফিসিয়াল গেজেটের মাধ্যমে এটা করবে। এবং এটা যিনি করবেন, যাকে দিয়ে করাবেন, সরকার যাকে ক্ষমতা দিবে, এটা যেমন আমরা জানি অফিসার ইনচার্জ যদি সরকার যদি ক্ষমতা দিয়ে যে আপনি এলাকায় যত অস্ত্র আছে অস্ত্রগুলো আপনি পরিদর্শন করবেন, সে করতে পারে। এটা তার ক্ষমতা আছে। এখানে এই কথা বলা আছে, এখানে তেমন কিছু নাই। এখানে আরেকটা বিষয়, এই যে লাইসেন্স আছে এমন ব্যক্তি, যেটা বললাম একটু আগে, যাদের লাইসেন্স আছে, এই লাইসেন্স অধীনে যিনি কাজ করবেন, এখন অফিসার ইনচার্জ যদি যা বলেন যে আপনার লাইসেন্স একটু দেখান, উনি উপস্থাপন, যে ব্যক্তির লাইসেন্স সে উপস্থাপন করতে বাধ্য থাকবে। এবং তাকে যদি ডাকাও হয়, সে ওগুলো নিয়ে আসতে বাধ্য। এই কথাগুলো এখানে হিসাব টিসাব যা যা রাখবে সেগুলো দেখাবে। এরকম এই কথাগুলো বলা আছে। জাস্ট এটা আপনার এইটুকু মনে রাখবেন, লাইসেন্স বিধি প্রণয়ন ক্ষমতা এই সরকার, এমসিকিউ এটা, এইটুকুলে এমসিকিউ। এইটাই আশা করি, যে লাইসেন্সের বিধি ক্ষমতা কার? সরকার। এই সুমন, সুমন রুল আছে নাকি একটু জানাও তো। আচ্ছা, সতেরো স্যার এ উপর আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা 40 শেষ করবো। এখন এই ধারাটা পরে শেষ করবো, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ধারা। পরীক্ষা আসবে, এটা লিখে দিতে পারেন 17A। 17A অথবা 17 ক। পরীক্ষা হলে 17 ক লিখতে পারেন, 17 ক। শর্ট আইফেন যদি 17 ক লেখেন, দেখবেন শর্ট আইফেন ক। আহ, কি কথা বলতেছে সুমন? ওনাদি মনোযোগ দেন এই ধারাটা। হৃদয় রিকোয়েস্ট করছি, এই ধারাটা ভালো করে মনোযোগ ওরা পারে মোটামুটি। 17 ক লিখবেন অথবা 17A, কোনো সমস্যা না, দুইটাই রাইট। এখানে বুঝেন, আগে হেডলাইনটা বুঝেন। আমরা আগে এই হেডলাইনটা বলবো। 17A বলছে অস্ত্র শস্ত্র নিয়ে বা লইয়া, যাই বলি না কেন, এটা আমরা এরকম লিখতে পারি, অস্ত্র শস্ত্র অবলিক দিতে পারি, নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে বা চলাফেরা, এটা আমরা লিখতে পারি ঘোরাফেরা, অথবা লিখতে পারি চলাফেরা, চলাফেরা উপর বিধিনিষেধ। এইটুক কেউ আমাকে বলবেন যে এই অস্ত্র অস্ত্র নিয়ে চলাফেরার পর কেন বিধি নিষেধ করলো, মানে এটার মানেটা কি? কেউ বলতে পারেন হৃদয়? অস্ত্র অস্ত্র নিয়ে চলাফেরার যে বিধি নিষেধ, এটার মানেটা কি? স্যার অস্ত্র শস্ত্র নিয়ে স্যার ঘোরাফেরা কিছু বিশেষ ক্ষেত্রে বা কোনো কারণে স্যার বিধি নিষেধ আছে স্যার, এটাই মনে হয় বোঝাচ্ছে স্যার। আচ্ছা, গুড। অনেকটাই বুঝলাম যে এদের বিশেষ ক্ষেত্র নাই। আমরা কিন্তু এখানে বিশেষ ক্ষেত্র বা কোনো ক্ষেত্র পাই নাই। বাট হেডলাইনটা পাইলাম অস্ত্র অস্ত্র নিয়ে অথবা লইয়া, লইয়া ভাষাটা সাধু, অথবা নিয়ে নিয়ে ঘোরাফেরা বা অথবা চলাফেরার উপর বিধি নিষেধ। এখন এটা কোন কোন ক্ষেত্রে আমি একটু অ্যাড করে দিলাম আপনাদের সাথে, এই 17-এ আমি একটু অ্যাড করলাম কোন বিশেষ ক্ষেত্রে, এখানে একটু অ্যাড করলাম অযোগ শব্দ। এখানে আমি অ্যাড করলাম বিশেষ ক্ষেত্রে অস্ত্র অস্ত্র দিয়ে ঘোরাফেরার উপর বিধি নিষেধ। এটা আপনি উদাহরণ ক্ষেত্রে, এটা আপনারা লিখবেন। বিশেষ ক্ষেত্রে এখানে তার মানে বোঝা যাচ্ছে এখানে 2-3টা পয়েন্ট আছে। তাহলে আমরা যদি যাই, আমরা আগে একটু একটু নিচে নামি, যদি এটা আমি প্রশ্ন যদি যাই, প্রশ্ন তৈরি করে যদি, যে কোন কোন ক্ষেত্রে শর্ট হয়ে গেলে লিখতে পারেন, খুব কষ্ট হয়ে যায়। আমরা একটা লিখতে বড় হয়ে যায়। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে অস্ত্র শস্ত্র, এইটা এখান থেকে আনবো, যে অস্ত্র শস্ত্র নিয়ে বিধিনিষেধ আরোপ করতে পারে। একটু লাইন দেন, এটা এটা কি আসছে একটু। আচ্ছা, বিধিনিষেধ আরোপ করতে পারে। আরেকজন বলেন তো, আর কি হতে পারে এখানে? এই কোন কোন ক্ষেত্রে অস্ত্র শস্ত্র আর কখন
আরেকটা প্রশ্ন হতে পারে যে কখন অস্ত্রশস্ত্র নিয়ে চলাফেরার পর বিধিনিষেধ আরোপ করতে পারেন। এটা একটা। কে করবেন? সরকার। মনোযোগ দেন, ভালো করে মনোযোগ দেন, দুইটা প্রশ্ন দিচ্ছি। সবসময় খেয়াল রাখবেন, এই যে দুইটা প্রশ্ন, কোন কোন ক্ষেত্রে অস্ত্র নিয়ে চলাফেরার বিধিনিষেধ করতে পারে, এটা একটা কোন কোন ক্ষেত্রে আর কখন। কখন বলবো, এখানে মনে করবেন একটা ক্ষেত্র আছে, একটা ক্ষেত্র, সেটা তো কি, সবসময় খেয়াল রাখবেন প্রথমে বলা আছে জনস্বার্থে, জনস্বার্থে। এই যে সরকার এটা কিন্তু এমসিকিউ। কে করবে? এটা কিন্তু এমসিকিউ। এই যে কোন কোন ক্ষেত্রে কে করবে চলাফেরা বিধি, সরকার করবে একটা গেজেটের মাধ্যমে। এই জনস্বার্থে, এই জনস্বার্থে কথাটা মনে রাখবেন, জনস্বার্থে। এই কথাটা মনে রাখলে আপনার এই প্রশ্ন শেষ। জনস্বার্থে সরকার যদি মনে করে যুক্তিসঙ্গত বিবেচনা, জনস্বার্থে সরকার যুক্তিসঙ্গত, যুক্তিসঙ্গত বিবেচনা করেন, কি করেন, নির্দিষ্টকাল সময়ের জন্য। দেখেন এখন আসি আমরা উপরে, সরকার জনস্বার্থে যদি লাইসেন্স ব্যক্তি কোনো লাইসেন্স অস্ত্র নির্দিষ্ট সময়ের জন্য ঘোরাফেরার উপর বিধিনিষেধ করতে চান, তবে তিনি অফিসিয়াল গেজেটে বিজ্ঞপ্তি হওয়া করতে পারেন। মনোযোগ দেন, এটা আরো ইজি করে দেই। সরকার জনস্বার্থে কি করবেন? লাইসেন্স কিন্তু ব্যক্তির অস্ত্র নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট সময় কিন্তু এখানে বলে নাই, আমরা পাবো নিচের দিকে একটু আসবো, ভালো করে মনোযোগ দেন। সরকার জনস্বার্থে কোনো লাইসেন্সধারী ব্যক্তির লাইসেন্স কিন্তু অস্ত্র নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য ঘোরাফেরার উপর বিধিনিষেধ আরোপ করতে পারবে। তাহলে আমরা এই যে এখানে জনস্বার্থে পাইলাম যে এখান থেকে আমরা নির্দিষ্ট ঘোরাফেরার বিধিনিষেধ আরোপ করতে পারেন। জাস্ট এইটুকু আমি এখানে লিখে দিতে পারি, বাস। যে জনস্বার্থে সরকার যুক্তি বিবেচনা করেন কোন লাইসেন্স যদি দরকার নেই এখন, কোন লাইসেন্সধারী ব্যক্তিকে তার লাইসেন্স অস্ত্র লইয়া নির্দিষ্ট সময়ের জন্য গ্রুপের বিধি নিষেধ করতে পারেন। এটা হলো এক নম্বর অর্ডার করলো, শুধু একটা কারণে, সেটা সবসময় খেয়াল রাখবেন। সেটা হচ্ছে এই জনস্বার্থে, এই পয়েন্টে যদি না লেখেন পরীক্ষা মার্ক কাটা। মনে থাকবে সবার। এইটুক জানতে চাচ্ছি যে কোন ক্ষেত্রে। সুমন, হৃদয়, পিন্টু বুঝতে পারছো যে কোন ক্ষেত্রে? অরুণাদি, আমাদের আমাদের বোঝার বিষয় হচ্ছে এটা। সরকার, দিদি দিদি বুঝতে পারছেন যে এই যে এইটুক জনস্বার্থে, সবসময় জনস্বার্থে। জনস্বার্থে। হুম। তাহলে জনস্বার্থে এইটা বিবেচনা করবে যে যে কোনো সময় জনকল্যাণের জন্য অস্ত্র শস্ত্র কি নিতে পারে, চলাফেরার উপর বিধিনিষেধ করতে পারে। তবে এই নিয়ম যদি ভঙ্গ করে, এখন আসেন কাম টু দা পয়েন্ট, এইটুক যদি কেউ ভঙ্গ করে, এই ক নিয়মটা যদি কেউ ভাইলেশন করে, এই দুয়ে বলছে এই নিয়ম ভঙ্গ করলে কে 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 অস্ত্র কেড়ে নিবে অথবা অবমুক্ত করবে, ম্যাজিস্ট্রেট, পুলিশ, অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত, অথবা নিজ নামে, অথবা অফিসের ক্ষমতা বলে উক্ত ব্যক্তি নিরস্ত করতে পারেন। অর্থাৎ এখানে চারটা ব্যক্তির কথা বলছে। আবার আসেন, এই প্রথমটা যদি কেউ ভায়োলেশন করে, তাহলে এই যে ম্যাজিস্ট্রেট প্রথম, তারপরে পুলিশ, সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যাকে দিবে অফিসের ক্ষমতা বলে, অথবা উক্ত ব্যক্তিকে নিরস্ত করতে পারবে। অর্থাৎ যার অস্ত্রটা আছে সে অস্ত্রটা কি করবে, নিরস্ত করবে অথবা মুক্ত করবে। আরেকটা জিনিস বলছে, এখানে এই 18 দ্বারা বিধান অনুসার দরকার নাই, এই কথাটা দরকার নাই। এখানে একটা নোট নিচে স্টার দিলাম আমি, যে জাতীয় স্থানীয় ইলেকশন কালীন সময়ের জন্য লাইসেন্স বাতিল বা কার্যকারিতা স্থগিত করতে পারেন। এই যে এইটুক দেখেন, ভেরি ইম্পর্টেন্ট, যে জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচনের সময়কালীন তার লাইসেন্স সাময়িকভাবে কি করতে পারে, সাময়িকভাবে কি করতে পারে, সাময়িক কথাটা নাই, লিখেছিলাম সাময়িকভাবে কি করতে পারে, লাইসেন্স বাতিল করতে পারে। দেখছেন ক্ষমতা, আপনার কত ক্ষমতা, তো অফিসার ইনচার্জের ক্ষমতা। উনি কি করবেন, এই ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার বা সরকার যাকে ক্ষমতা দিবেন, অত অফিসার ক্ষমতা বলে উক্ত ব্যক্তির অস্ত্র কি করবেন, অবমুক্ত করবেন। এবং ওই সময়টা হচ্ছে জাতীয় স্থানীয় নির্বাচনের সময়, তার অস্ত্রটি সাময়িকভাবে কি করা যাবে, বাতিল করা যাবে। এইটুকুর উত্তর। এখন আমরা যে প্রশ্ন তৈরি করছিলাম, যে প্রশ্ন কিন্তু আমাদের উত্তর হয়ে গেছে, যে বিধিনিষেধ করবে এবং বিধিনিষেধ ভঙ্গ করলে আমরা পরে এখান থেকে লিখতে পারবো যে বিধিনিষেধ যদি ভঙ্গ করে, কে, তার বিরুদ্ধে কি নিয়ে আসতে হবে, অস্ত্রটা কেড়ে নেওয়া যাবে, অস্ত্রটি মুক্ত করা যাবে। আর কে কেড়ে নিবে, প্রশ্ন কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, দিদি আসেন, দিদিকে আমি প্রশ্ন করবো এখন। দিদি একটু আসেন তো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, বিশেষ ক্ষেত্রে আমরা তো একটা ক্ষেত্র পাইলাম, বিশেষ ক্ষেত্রে একটু নিজে বোঝানোর জন্য দিলাম যে অস্ত্র অস্ত্র আপনাকে প্রশ্ন করতেছি যে কে কে অস্ত্র কেড়ে নিবে বা অমুক্ত করবে। শুনতে পাচ্ছেন? আপনি বলেন যে জি জি, সরকার অস্ত্রটি কর্তৃক কে কে ক্ষমতা। অবমুক্ত করবেন। হ্যাঁ, অস্ত্রটি কে কে অবমুক্ত করবেন।
হৃদয় বলো তো, হৃদয়। হৃদয় এখানে লাইনে তো। সরকার কর্তৃক হুম, ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, হ্যাঁ 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 হ্যাঁ। অফিসের ক্ষমতাবান বলে উক্ত ব্যক্তি। হ্যাঁ, গুড। তাহলে আমরা তাহলে আমরা যদি বলে কোন ক্ষেত্রে এই অস্ত্রটি বিধিনিষেধ করতে পারে, সরকারের জনস্বার্থে। এইটুকু মনে রাখবেন যে সরকারের জনস্বার্থে ওই লাইসেন্সধারী ব্যক্তির অস্ত্র কি করবে, নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট সময় বলতে কি, চলাফেরার উপর বিধিনিষেধ। সে যে রাস্তায় চলাফেরা করবে। এখন দেখা যাচ্ছে নির্বাচন হচ্ছে, একটা উদাহরণ দিতে পারি, যে একটা নির্বাচন শুরু হয়েছে কিন্তু ওই ব্যক্তি জানে, ইচ্ছা করে জানে যে অস্ত্রটা আমার থানায় জমা দিতে হবে, কিন্তু সে কি করছে, সরকার সার্কুলেশন করে দিচ্ছে, একটা বিজ্ঞপ্তি প্রচার করছে যে এখন থেকে অস্ত্র আর ব্যবহার করতে পারবেন না এই নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত। কিন্তু ওই ব্যক্তি কি করলো, অস্ত্রটা সে বহন করলো, সে তার কবরে নিয়ে অস্ত্রটা নিয়ে এসে নির্বাচন হিসেবে কি করলো, টহল দিচ্ছে, ঘুরতেছে। এখন পুলিশ কি করবে, অবশ্যই তাকে বিনা পণায় গ্রেপ্তার করবে, যে অস্ত্র লাইসেন্স থাকুক না থাকুক, কারণ হচ্ছে যে এই 17 ধারাতে সে বিধিবিধান লঙ্ঘন করছে। বুঝতে পারছেন দিদি? এই 17 হ্যাঁ, ধারাটায় বিধিবিধান লঙ্ঘন করার কারণে তার বিরুদ্ধে আমরা বিনা পণায় আমরা গ্রেপ্তার করতে পারবো। কারণ ক্ষমতা দিচ্ছে ম্যাজিস্ট্রেট পুলিশ, আমি অস্ত্রটা নিয়ে নিবো, তার কিনে নিয়ে নিজেদের নিয়ে দেবো। যদি প্রয়োজন মনে হয় তার বিরুদ্ধে মামলা হয়, মামলা হবে, আর নাহলে নিজ হেফাজতে রেখে দেবো। পরবর্তী একটা সিদ্ধান্ত আসলে আমরা অস্ত্রটা তাকে দিয়ে দেবো। ক্লিয়ার? বুঝতে পারছেন হৃদয়? জি স্যার, বুঝতে পারছি স্যার। তার মানে আমরা এই ধারা থেকে আমরা দুই তিনটা অনেকগুলা প্রশ্ন আছে। একটা হচ্ছে কোন ক্ষেত্রে অস্ত্র শস্ত্র চলাফেরার উপর বিধিনিষেধ করতে পারে, এক। আমরা পাইলাম কি একটি ক্ষেত্রে, সেটা হলো জনস্বার্থে, তাই না? জনস্বার্থের উপর বিধিনিষেধ করতে পারে। আর হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে উক্ত বিধান চলাফেরার পর বিধিনিষেধ করার পর যদি আইন না মানে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে? তার বিরুদ্ধে তার কাছ থেকে অস্ত্রটা আমরা কেড়ে নিতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে কে কে অস্ত্র অবমুক্ত করতে পারেন? এটা একটা প্রশ্ন। ম্যাজিস্ট্রেট, পুলিশ, অফিসার, অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত, সরকার যাকে ক্ষমতা দিবেন, তো সরকারের পদমর্যাদায় যিনি অফিসার থাকেন, উক্ত ব্যক্তিরা ওই লাইসেন্সকৃত ব্যক্তির অস্ত্রটি কেড়ে নিবে। আমরা কিন্তু ওটা একটা প্রশ্ন বললাম। আরেকটা প্রশ্ন আসতে পারে এমসিকিউ, যে কখন, নির্দিষ্ট সময়কাল বলতে কখন বোঝাইছে? এখানে বলবেন স্থানীয় ও জাতীয় নির্বাচনের সময়কে বোঝানো হয়েছে। অস্ত্রটি কি করবেন, আরেকটা প্রশ্ন, অস্ত্রটি ওই ব্যক্তির লাইসেন্স স্বাভাবিকভাবে বাতিল করতে পারবে। এই হলো প্রশ্নের উত্তর। কারো কোনো ডাউট আছে? আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি সবাইকে, মোটামুটি প্রশ্ন সহ আপনারা খাতায় একটু নোট করবেন। আপনারা হচ্ছে যে আমি আপনাকে ফর্মুলা দেওয়া আছে, আপনাদেরকে যেভাবে বলা আছে যে আপনারা এইভাবে প্রশ্ন তৈরি করবেন। এখানে অল্প গেছে না? আচ্ছা, একটু ওয়েট, সি। আমি আরেকবার রিকোয়েস্ট করতেছি সবাইকে, যে আপনারা, আমি যেভাবে পড়াচ্ছি, যেভাবে পড়ার একটা সিস্টেম করে দিছি, আশা করতেছি আপনারা খাতা, 3টা খাতা করবেন, প্রত্যেক একটা খাতা আমি এখানে নোট করবেন, আর একটা আপনার যেভাবে বলতেছি যে 5টা ফর্মুলা দিছে, ওই ফর্মুলা অনুযায়ী আপনি খাতা নোট করবেন। আর আপনার একটা খাতা করবেন যেগুলো হচ্ছে মোটামুটি পরীক্ষা দেওয়ার জন্য। এই খাতাগুলো মাঝে মাঝে আমি চেক দিব। আর এই যা পড়াইছে এই খাতা আপনারা কালকে যেহেতু বন্ধ আছে, আপনারা এই নোট করে আমাকে গ্রুপে দিবেন। ঠিক আছে? এই ধারার কোনো কোনো সমস্যা টমস্যা আছে কিনা? কারণ এই যে 3টা ধারা পড়লাম, একটা হচ্ছে 16, আর একটা 17, 17 ক। কোনো সমস্যা আছে? আমি খুলে ফেললাম। দিদি ওনাদের 3টা সেকশনের সামারি বলেন তো, হেডলাইন আমি সবাইকে ধরবো, বলেন। এই 3টি ধারা কি কি পড়ালাম আজকে, বলেন তো। প্রথম, যাও। অরুণাদি, হৃদয় বলো, হৃদয় বলো। 16 ধারা, হ্যাঁ বলেন, হ্যাঁ অস্ত্র বলেন। ধারা। হ্যাঁ। হুম। বিশেষ ক্ষেত্রে অস্ত্র শস্ত্র থানায় বা লাইসেন্স প্রাপ্ত ডিলারের নিকট জমা দিতে হবে। গুড। 17। লাইসেন্সের বিধি প্রণয়নের নিয়মাবলী গুড। কিংবা হ্যাঁ। হুম, তারপরে 17 17 এ, অধ্যায় ক, ক, রাইট। হুম। অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাফেরা বা চলাফেরার উপর বিধি নিষেধ। গুড। তাহলে 16, 17 এবং 17 পার্থক্য আছে না? 17 এবং 17 পার্থক্য আছে না? পার্থক্য আছে। হ্যাঁ। পার্থক্যটা অনেক, কার difference পার্থক্য একটু বাইরে বলুন।
আছে মানে নেটের সমস্যা। আচ্ছা, তাহলে আমি আজকে এই পর্যন্তই। আমি আর আগাবো না, কারণ এগুলো আপনার নোট করে আমাকে দিবেন। আমরা আপনার একটু প্রেশার হবে সামনে, অসুবিধা নাই, একটু কষ্ট করতে হবে। একটু কষ্ট করলে আপনাদেরই লাভ, আমার লাভ না। আমি তো আপনাদেরকে আগায় নিয়ে যাবো। অন্যান্য ইয়েতে কার্যবিধি ধরছি, আপনারা এটা হয়তো আর 1-2 দিন লাগবে, এই শেষ হয়ে যাবে। এরপর আমরা মোটামুটি ইয়েতে চলে যাবো, আইন শেষ করে আমরা অন্য ছোট আইনগুলো শেষ করবো। ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে কিনা? কারো কোনো সমস্যা থাকলে প্রশ্ন করতে পারেন। আমি যে একটু আজকে তারা আছে, এই জন্য আজকে শেষ করে দিব। হৃদয়, পিন্টু, অরুণাদি, সুমন, কারো কোনো প্রশ্ন আছে? স্যার, আমরা যে হ্যাঁ। পাহাড়ের উপরে আছি পিন্টু আর আমি স্যার, এখানে নেট পাচ্ছে না স্যার। আপনার আচ্ছা কথা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি স্যার, কিন্তু আমরা কিছু বলতেছি, শুনতে পাচ্ছেন কিনা একটু রেসপন্স আচ্ছা দেন আচ্ছা স্যার। আমি সবার কথা শুনতে পাচ্ছি। আমি যাদেরকে যদি প্রশ্ন করছি সবাই যথার্থভাবে সুন্দরভাবে উপস্থাপন পাহাড়ে করছে, স্যার অনেক সমস্যা স্যার আছে স্যার। ইনশাল্লাহ। এই এই এত কষ্টের মাঝে যে পাহাড়ের উপর থেকে ক্লাস হচ্ছে, এই সেবাটা পাচ্ছে, ধন্যবাদ দেওয়া দরকার। আমার ধন্যবাদ দেওয়া দরকার না, নেটের ধন্যবাদ দেওয়া দরকার। আমি পাহাড়ে কেন, আরো 7 আসমানে গেলে যদি নেট থেকে আমি পড়াই দেবো, সমস্যা নেই। আমার জন্য কোনো সমস্যা নেই। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। দ্যাটস অল ফর টুডে, এন্ড সি ইউ নেক্সট ভিডিও। নেক্সট ক্লাসে আমরা আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।